প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার সাবজেক্ট জিওগ্রাফি। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কোনো ছাত্রছাত্রীর পেড পিডিএফ নোটের প্রয়োজন হয় 75 অনলাইন পেমেন্ট করে আমাদের কাছ থেকে তোমরা আর্টস গ্রুপের প্রতিটা সাবজেক্ট আর 14খানা সাবজেক্টের নোট কিন্তু রেডি আছে, তোমরা নিতে পারো। যাদের দরকার তারাই কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। দেখো, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব, দেখো তোমাদের ইউনিট 2 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া সমূহ, এর দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে পুঞ্জক্ষয়, তার ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে। এবং আর একটা পার্ট রয়েছে হিমবাহ সৃষ্ট ভূমিরূপ। তো এই পার্টের প্রশ্ন এবং উত্তর, দেখো শুধু প্রশ্ন এবং উত্তর নয়, আমি একদম ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেবো যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর বুঝতে পারো, ঠিক আছে। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো, 1 নম্বরের প্রশ্ন, মোট স্থলভাগের কত অংশ বরফাকৃত? এখানে উত্তরটা একটু মিস্টেক আছে, 10 থেকে 11 এটা পার্সেন্টেজ করে নেবে, ঠিক আছে। 10 থেকে 11%, ঠিক আছে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে পৃথিবীর যে মোট স্থলভাগের প্রায় 10 থেকে 11% এলাকায় স্থায়ীভাবে বরফ বা হিমবাহ দ্বারা আবৃত থাকে, যার বেশিরভাগটাই কিন্তু মানে সিংহভাগটা আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডেই অবস্থিত, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন, মহাসাগরের কত অংশ বরফাকৃত? এটাও সেম, 6% থেকে 7% উত্তরটা হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পৃথিবীর মহাসাগর বা সমুদ্রপৃষ্ঠের মোট আয়তনের প্রায় 6 থেকে 7% অংশই মেরু অঞ্চলের কাছাকাছি এলাকায় বরফ দ্বারা ঢাকা থাকে। নেক্সট প্রশ্ন, বায়ুর উষ্ণতা, এটা 0 ডিগ্রি সি হবে। 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রথম পর্যায়ে জলীয় বাষ্প জমে কিসে পরিণত হয়? উত্তর হিমকেলাস। এবারে হিমকেলাস ব্যাপারটা কি বুঝে নাও। দেখো, যখন বায়ুর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, মানে 0 ডিগ্রি সি এর নিচে নেমে গেলে জলীয় বাষ্প সরাসরি তরল জলে পরিণত না হয়ে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণায় পরিণত হয় এবং এটাকে কিন্তু হিমকেলাস বলা হয়। 4 দাগের প্রশ্ন, তুষারের ঘনত্ব প্রতি ঘন সেমিতে কত? 0.1 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, 5 দাগের প্রশ্ন, তুষার কঠিন বরফে পরিণত হতে অন্তত কত বছর সময় লাগে? দেখো 5 বছর, ঠিক আছে। এই জায়গাটা একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো, নতুন তুষার কণাগুলো জমাট বেঁধে প্রথমে নেভে এবং পরে ফিরিন, ফয়সিন নয় রে বা FIRN, ফ্রিনে পরিণত হয়। এই ফ্রিন ধীরে ধীরে চাপের ফলে কঠিন ও নিরেট বরফে পরিণত হতে সাধারণত কমপক্ষে প্রায় 5 বছর সময় লাগে। নেক্সট দেখো 6 দাগের প্রশ্ন, আল্পস পর্বতের হিমরেখার গড় উচ্চতা কত? 2700 মিটার, ঠিক আছে। এটা বোঝানো তেমন কিছু নেই। 7 দাগের প্রশ্ন, ভাসমান বরফের স্তূপ বা হিমশৈলের কত অংশ জলের ওপরে থাকে? 1/9 অংশ। হয়েছে, ব্যাপারটা বোঝো। বরফের ঘনত্ব কি জলের চেয়ে কম হওয়ায় তা জলে ভাসমান থাকে। হিমশৈলের মোট আয়তনের 9 ভাগের মাত্র 1 ভাগ জলের ওপরে দৃশ্যমান থাকে আর 8 ভাগ জলের নিচে থাকে। 8 দাগের প্রশ্ন, হিমবাহের মধ্যে বরফ মুক্ত উচ্চ ভূভাগ কী নামে পরিচিত? নুনাটক, ঠিক আছে। এটা কি জিনিস বুঝে নাও। দেখো, মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বিস্তীর্ণ বরফক্ষেত্রের মধ্যে যেসব উঁচু পর্বতশৃঙ্গ বরফহীন অবস্থায় বা ন্যাড়া মাথায় জেগে থাকে সেগুলোকে এস্কিমো ভাষায় নুনাটক বলা হয়। নুনাটক ব্যাপারটা বুঝতে পেরে গেলে। আচ্ছা, 9 দাগের প্রশ্ন কী হচ্ছে, আলিস কোন দেশের হিমবাহ? সুইজারল্যান্ড। এটা যে আলিস, এটা তালবেশ করবে, আলয়সে তালবেশ হবে। আলিস কোন দেশের হিমবাহ, বা চ দিলেও হবে। আলিস হলো ইউরোপের সুইজারল্যান্ডে অবস্থিত আল্পস পর্বতমালার বৃহত্তম ও দীর্ঘতম একটি হিমবাহ। হলো 10 দাগের প্রশ্ন, হিমালয় পর্বতের বৃহত্তম হিমবাহের নাম কি? গঙ্গোত্রী। আচ্ছা, এটা একটু বুঝে নাও। দেখো, গঙ্গোত্রী হচ্ছে তোমাদের ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত। গঙ্গোত্রী হিমবাহটি হিমালয় পর্বতের অন্যতম বৃহত্তম এবং এটি ভারতের পবিত্র নদী গঙ্গার প্রধান কিন্তু উৎস।
চলো 11 দাগের প্রশ্ন কি বলেছে, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? লিখবে হুবার্ট। এটা কোথায় অবস্থিত বুঝে নাও, আলাস্কা ও কানাডার সীমান্তে অবস্থিত। হাবার্ট হিমবাহ হলো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। 12 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? লিখবে ল্যাম্বার্ট। কোথায় অবস্থিত বলতো না, আন্টার্কটিকায় অবস্থিত ল্যাম্বার্ট হিমবাহটি বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হিমবাহ এবং এটি কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থে বিশাল আকৃতির হয়। ঠিক আছে। 13 দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার বৃহত্তম হিমবাহের নাম কি? লিখবে উপসালা। ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় অবস্থিত বুঝে নাও, এটা হচ্ছে তোমার আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে অবস্থিত। উপসালা হিমবাহটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্যতম বৃহত্তম একটি উপত্যকা। 14 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। এটা কোথায় অবস্থিত শুনে নাও, কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। সিয়াচেন হিমবাহটি এশিয়া মহাদেশের দীর্ঘতম এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম অমেরু অঞ্চলের হিমবাহ। 15, নিচের কোনটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ কি? লিখবে এটা হচ্ছে ম্যালাস্পিনা। বানটা একটু মিস্টেক আছে, ম্যালাস্পিনা করে নেবে। ঠিক আছে। ময়জা ফেলা আকার লয় একা দন্তে ছয় পায় হস্যি নতুন একা হবে, ম্যালাস্পিনা করবে এটা। নেক্সট হলো বলছে হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ কিসের প্রকৃষ্ট উদাহরণ? লিখবে পিরামিড চূড়ার এটা প্রকৃষ্ট উদাহরণ। এটা তেমন কিছু বোঝানোর নেই রে। 17 দেখো, পৃথিবীর গভীরতম ফিওর্ডের নাম কি? উত্তর লিখবে সোজেনে। এটা একটু বুঝে নাও, দেখো নরওয়েতে অবস্থিত সোজেনো ফিওর্ড হলো পৃথিবীর গভীরতম এবং দীর্ঘতম ফিওর্ড। ঠিক আছে। আচ্ছা, ফিওর্ড ব্যাপারটা কি বুঝে নাও, দেখো ফিওর্ড মানে হচ্ছে তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকা। ঠিক আছে। 18, পার্বত্য হিমবাহের মধ্যভাগের আকৃতি কেমন? লিখবে অবতল প্রকৃতির। 19 দাগের প্রশ্ন, বরফের মধ্যে কাদা বালি পলি জমতে থাকলে তাকে কি বলা হয়? লিখবে টি লাইট বলা হয়। আচ্ছা, ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো হিমবাহ বায়িত মানে হিমবাহ থেকে বায়িত বিভিন্ন আকারের নুড়ি আছে, কাঁকড় আছে, কাদা আছে, বালি আছে, এগুলো একত্রে কি হয়? জমা হয়ে যে শিলা গঠন করে তাকে কি বলে? টিল বলে। আর এই টিল কালক্রমে শক্ত হয়ে জমাট বাঁধলে তাকে টি লাইট বলা হয়। ঠিক আছে। 20 দাগের প্রশ্ন দেখো, কোন দেশের হিমবাহ সঞ্চয়জাত উঁচু ঢিবিগুলি নব নামে পরিচিত? লিখবে ফিনল্যান্ড। 21, গতিহীন বরফের প্রান্তভাগ থেকে উৎপন্ন জলধারা দ্বারা সৃষ্ট পিণ্ডাকৃতি ঢিবিকে কি বলা হয়? লিখবে কেম বলা হয়। কেমটা বুঝে নাও, দেখো হিমবাহের শেষ প্রান্তে স্থির বা গলে যাওয়া বরফের ফাঁকে ফাঁকে নদী বা জলধারা দ্বারা বালি নুড়ি পলি জমে যে ছোট ছোট তীব্র ঢালযুক্ত টিলা বা ঢিবির সৃষ্টি হয় তাকে কেম বলা হয়। 22, হিমবাহ গলতে থাকলে হিমবাহের মাঝে মাঝে যে ফাঁকা স্থানের সৃষ্টি হয় তাই কী বলা হয়? লিখে ফসি বলা হয়, ফসি। 23, ব্রিটিশ দ্বীপপুঞ্জের গ্লাভেন উপত্যকায় কী জাতীয় ভূমিরূপ প্রচুর দেখা যায়? লিখবে কেম মঞ্চ বা কেম মঞ্চ। 24, বরফ গলা জল হিমবাহের প্রান্ত বরাবর গ্রাফ রেখাকে ক্রমশ ক্ষয় করে যে গোনাকৃতি সঞ্চয়জাত ভূমি তৈরি করে তাকে কি বলা হয়? বহির্ধৌত শঙ্কু বলা হয়। 24 হলো। 25-এ চলে আসো। 25-এ কি বলছে? আল্পস অঞ্চলে বহির্ধৌত সমভূমির সঞ্চয় কি নামে পরিচিত? ডেকেন শাটার। ব্যাপারটা বুঝে নাও, এটা কী জিনিস দেখো, ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলে হিমবাহের প্রান্তভাগে বরফ গলা জলাধার সঞ্চয় কাজের ফলে সৃষ্ট বিস্তীর্ণ বহির্ধৌত সমভূমিকে স্থানীয় ভৌগোলিক ভাষায় ডেকেন শাটার বলা হয়। 26, আইসল্যান্ডে হিমবাহের বিনুনি রূপ সঞ্চয় যে ব্যবচ্ছিন্ন সমভূমি তৈরি হয় তার নাম কি? উত্তর লিখবে স্যান্ডার। ঠিক আছে, স্যান্ডার। আচ্ছা, নেক্সট চলে আসো 27-এ কী আছে? যুক্তরাজ্যের বিরলসডেল অঞ্চল কী নামে পরিচিত? ড্রামলিন মাঠ। ঠিক আছে। 28, টিল কী জাতীয় অবক্ষেপ নিয়ে গঠিত? কাদা কণা। ব্যাপারটা বুঝিয়ে দিই, দেখো হিমবাহের ক্ষয় ও পরিবহনের ফলে সৃষ্ট কোনো রকম স্তরহীন পলি বালি ও পাথরের মিশ্রণকে টিল বলা হয়। এর মধ্যে অত্যন্ত সূক্ষ্ম ও আঠালো কাদা কণার ভাগ অত্যন্ত বেশি থাকে। 29, হিমবাহ অধ্যুষিত ক্ষেত্রে প্রধান সঞ্চয়জাত ভূমিরূপের নাম কি? লিখবে গ্রাফ রেখা, এগুলো তোমরা জানো। 30, দেখো রসেমাতানের শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? লিখবে ডি সসুর। 31, দেখো হিমবাহ সৃষ্ট উপত্যকা
কি নামে পরিচিত? লিখবে হিমদ্রোণী নামে পরিচিত। 32 হিমদ্রোণী তলদেশে সিঁড়ির ধাপের মতো ভূমির নাম কি? হিমসোপান। হিমসোপানটা কি বুঝে নাও। দেখো, হিমবাহ উপত্যকার মেঝেতে কঠিন ও নরম শিলা পর্যায়ক্রমে থাকলে নরম শিলা বেশি ক্ষয় পায় এবং কঠিন শিলা কম ক্ষয় পায়। এর ফলে উপত্যকার তলদেশটি সিঁড়ির ধাপের মতো দেখা যায়, তাই একে হিমসোপান বলা হয়। 33 ক্ষুদ্র মহাদেশীয় হিমবাহ কী নামে পরিচিত? লিখবে আইস ক্যাপ। 34 কুমেরু মহাদেশের একটি অন্যতম হিমসোপান হলো কি? ফিকনার। ফিকনারটা কি বুঝে নাও। এটা হচ্ছে আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশে অবস্থিত হচ্ছে ফিকনার অঞ্চলটি। হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট একটি সুপরিচিত বিশাল আকৃতির হিমসোপানের উদাহরণ। 35-এ চলে আসো। বার্কসোন বেশি দেখা যায় কোথায়? গ্রীষ্মকালে। নেক্সট 36 দেখো, সার্ক হিমবাহ হলো কি? উপত্যকা হিমবাহের অংশ। 37 বার্কসোন ফরাসি ভাষায় কী নামে পরিচিত? রিমায়ে। রিমায়ে নামে পরিচিত। রিমায়ে। 38 চলে আসো। নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা হলো 5500 থেকে 6000 মিটার। ঠিক আছে। নেক্সট 39 পার্বত্য অঞ্চলে বিভিন্ন আকৃতির বরফের চূড়ার মতো স্তম্ভ গঠিত হলে তাকে কী বলে? সেরাক বলা। সেরাক। সেরাকটা কি বুঝে নাও। দেখো, পার্বত্য হিমবাহের ঢাল হঠাৎ পরিবর্তিত হলে বরফের ওপর গভীর ও অসংখ্য ফাটল বা ক্রেভাস সৃষ্টি হয়। আর এই ফাটলগুলো যখন একে অপরকে আড়াআড়িভাবে ছেদ করে তখন বরফের বড় বড় ব্লক বা স্তর খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, আর বরফের এই তীক্ষ্ণ স্তম্ভগুলিকেই সেরাক বলা হয়। চলে দেখো, হিমবাহ প্রবাহের দিকটি অমসৃণ এমন সঞ্চয়িত ভূমিরূপটি হলো কি? ড্রামলিন। ঠিক আছে। ড্রামলিনটা কি একটু বুঝে নাও। সাধারণত রসে মতানের ক্ষেত্রে হিমবাহ প্রবাহের দিকটি মসৃণ এবং বিপরীত দিকটা অমসৃণ হয়, কিন্তু সঞ্চয়জাত ভূমিরূপ ড্রামলিনের ক্ষেত্রে ঠিক উল্টো। আর ড্রামলিনের যেদিকে থেকে হিমবাহ প্রবাহিত হয় আসে সেদিকটা ঘর্ষণের ফলে আপেক্ষিত বরফ খাড়া এবং অমসৃণ খাঁজ কাটা হয় এবং বিপরীত দিকটি হচ্ছে ঢালু ও মসৃণ। নেক্সট হচ্ছে 41 হিমবাহ সৃষ্ট যে ভূমিরূপের মধ্যে প্যাটার্ন স্টার্ট হওয়া দেখা যায় তার নাম হচ্ছে কি? হিমদ্রোণী বলা হয়। 42 রাইজার, রিগল ও ট্রেড যে ভূমিরূপের অন্তর্গত তা হলো হিমদ্রোণী। 43 দেখো, রসে মাতানে উৎপত্তিতে দায়ী প্রক্রিয়া কি? অবঘর্ষণ ও উৎপাটন। 44 নিচের ভূমিরূপগুলির মধ্যে অমিল ভূমিরূপটি কোনটি? লিখবে গ্রাফ রেখা। 45 সমুদ্রতলে অবস্থিত হিমবাহ কর্তৃত্ব উপত্যকাকে বলা হচ্ছে ফিয়র্ড। 46 দেখো, ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপের উদাহরণ হচ্ছে ড্রামলিন। 47 ভার্বের সঞ্চয় দেখা যায় কেটল হ্রদে। 48 যে যুগে পৃথিবীর অধিকাংশ অঞ্চলে হিমবাহে ঢাকা ছিল সেটা হচ্ছে প্লিস্টোসিন। 49 ডিম ভর্তি ঝুড়ি যে ভূপ্রকৃতি পরিচিত হচ্ছে হিমবাহের ক্ষয়কাজের ফলে। আর 50 হচ্ছে হিমবাহ ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ হলো রসে মতানে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং ভিডিওগুলোকে শেয়ার করো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।